আপনি খেলোয়াড় ছিলেন দীর্ঘদিন, আপনি এখনও দলের সাথে আছেন কোচিং স্টাফের পার্ট হিসেবে। তখন আপনি যখন খেলোয়াড় ছিলেন তখনকার যে টিম বন্ডিংটা ছিল, তখনকার যে ড্রেসিং রুম এনভায়রনমেন্ট ছিল, এখনকার টিম বন্ডিংটা তুলনা করলে কেমন মনে হয়? দেখেন, এটা অনেকেই বলে, আমি তখন বলেছিলাম যে সেমই হওয়া উচিত, ঠিক না? কালচার তো আমাদের আগে যা ছিল এখনও তাই। হ্যাঁ, ডেভেলপ হবে, পারফরমেন্স ডেভেলপ হবে, চিন্তা ভাবনা ডিফারেন্ট হবে, কিন্তু কালচারটা কিন্তু আমাদের সেমই আছে। তো আমি যখন খেলেছিলাম যেই কালচারটা ছিল, কারণ আমি ক্যাপ্টেন্সিতেই কিন্তু প্রথম বাংলাদেশে আমরা যে জয়ের পরে যে হাডেল করে আমরা করব জয়, এই গানটা আমার ক্যাপ্টেন্সির সময় কিন্তু শুরু হয়েছিল, এখনও তাই আছে। এখনও আমরা জয়ের পরে সব কিছু শেষে কিন্তু হাডেল করে ওই আমরা করব জয় একদিন এই গানটা গাওয়া হয়। তো আমাদের কালচার সেমই আছে। হ্যাঁ, প্লেয়ারের কোয়ালিটি হয়তো আগের থেকে ভালো এসেছেন, এটা 100%। কারণ আমাদের সময় আমাদের পেস বোলাররা ভালো ছিলেন, কিন্তু তারা কিন্তু 150-তে যেতে পারেনি। এখন কিন্তু আমাদের টিমে 150 কিলোমিটারের বলার আছেন, 140-তে রেগুলার বল করেন। মুস্তাফিজ ওয়ার্ল্ডের বেস্ট কাটার মাস্টার, এটা সবাই জানে, 2016 থেকে শুরু করে এখন পর্যন্ত। তো এখন আমাদের ভালো কোয়ালিটি প্লেয়ারগুলো আসছে। আমাদের সময় হয়তো বা বললাম না, আমরা শুরু করেছিলাম, আমরা কিন্তু কেউ চিন্তা করিনি যে আমরা টেস্ট প্লেয়ার হব বা ওয়ান ডে বা T20, আমরা জাস্ট খেলার জন্য। এখন কিন্তু একটা ছেলে যেই ছেলে মেয়ে জন্ম নিচ্ছে এবং খেলতে চায় ক্রিকেট, সে কিন্তু স্ট্রেট টেস্ট প্লেয়ার হওয়ার স্বপ্ন দেখতে পারে এবং তার সামনে অনেক রোল মডেল আছে। তো আমার মনে হয় যে আমাদের কালচার, ড্রেসিং রুম সবই সেম আছে। আইপিএলে দল পেলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ আসলো, যার সুবাদে সচিন টেন্ডুলকার আপনার এই বাসায় পর্যন্ত আসলো। সেই সময় খুব বড় একটা বড় ঘটনা হিসাবে বাংলাদেশে খুব আলোচনায় ছিল। ওই স্মৃতিগুলো আপনি যদি করেন, আইপিএলে খেলা এবং হচ্ছে টেন্ডুলকার আপনার বাসায় দাওয়াত খেতে আসা। না, দেখেন, আমি যখন খেলা শুরু করি তখন আসলে আমার দুইজন রোল মডেল ছিল বাংলাদেশের, আমিনুল ইসলাম বুলবুল ভাই এবং সচিন টেন্ডুলকার বাইরের। যেহেতু ওনাদের হাইটটা আমার কাছাকাছি আর কি, বেশি লম্বা না ওনারা, এবং রাইট হ্যান্ডি ব্যাটসম্যান দুইজনই। তো এই দুজনের খেলা দেখে আসলে আমি বড় হয়েছি। আর আমি বল বয় ছিলাম 98-এ, যখন বাংলাদেশে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হতো, আমি অঙ্কুর ক্রিকেটার্সের সকল স্টুডেন্টরা আমরা মাঠে বসে বসে খেলা দেখতাম, বল আসলে বলগুলো দিতাম। ম্যাচের আগে যে ওরা যদি নকিং করতো, আমরা থ্রো করতাম। তো ওইভাবে টেন্ডুলকারের সাথে ছবিও তোলা হয়েছে। যখন আমি 2004-এ ইন্ডিয়া আসলো বাংলাদেশে, ওই ছবিগুলো দেখালাম যে টেন্ডুলকারকে, যে আমি তোমার ভক্ত একদম ছোটোবেলা থেকেই। আর আমার খালাতো ভাইয়ের একটা বড় অবদান আছে, উনি আমাকে সবসময় আর কি, উনিও খেলতেন সেকেন্ড ডিভিশনে, আফজাল আহমেদ পনির ভাই। তো উনি আমাকে আসলে ক্রিকেটে নিয়ে এসেছেন। তো উনি আমাকে একটা কথা বলতেন যে তুমি কখনোই মেহেরাব হোসেন ওপি বা বিদ্যুৎ গোল্লা ওদের সাথে ফাইট করতেছো এটা চিন্তা করবো না, তুমি চিন্তা করবা তুমি টেন্ডুলকার, লারা ওদের সাথে ফাইট করতেছো। তো ওই বয়সে আমাকে উনি ওই স্বপ্নটা দেখিয়েছেন যে তুমি বড় বড় প্লেয়ার, বড় স্বপ্ন দেখ, তাহলে তুমি কিছু হতে পারবে। পরে তো টেন্ডুলকারের সাথে ছবি দেখালাম, পরে জিজ্ঞেস করতেছে যে এটা কবের ছবি, আমি বললাম 98। তুমি চান্স পেলে কবে বাংলাদেশ টিমে? আমি 2001-এ, মানে 2 বছর পরেই আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমে চান্স পেয়ে গেছি। এটা সে অনেক অবাক হয়েছে যে এতটা ট্যালেন্ট ছিলাম ওই সময়টা। তারপর তো 2008-এ প্রথম আইপিএলে সুযোগ পাই নাই, আশা করেছিলাম পাবো, কারণ 2007-এ আমি ফার্স্ট টেস্ট 50 করেছিলাম। সৌরভ গাঙ্গুলির সাথে ফোনে আলাপও হয়েছিল, হ্যাঁ তুই, আমি তো নিবই, আরও কয়েকটা টিম নিবে এরকম বললো, কিন্তু কেউই নেয়নি। পরে দেখলাম যে তাইবুকে নিল কলকাতা। পরের বছর যখন মুম্বাইতে চান্স পেলাম, এটা তো আমার জন্য বিরাট একটা খুশির খবর ছিল যে আমি একই ড্রেসিং রুমে শেয়ার করব, টেন্ডুলকারের সাথে থাকবো। একটা ম্যাচ খেলেছিলাম, 2 রান করেছিলাম, রান করতে পারিনি, 2টা ক্যাচ নিয়েছিলাম। কিন্তু আপনার 45টা দিন আমার জীবনের সেরা সময় কাটিয়েছি ওই সময়টা। তারপর তো ওই আইপিএল শেষ হওয়ার পরে ইন্ডিয়া বাংলাদেশে আসলো 2010-এর দিকে। আমি 2009-এ খেলেছিলাম, আমাদের আইপিএলটা হয়েছিল সাউথ আফ্রিকা, ইন্ডিয়া ইলেকশনের কারণে। তো যখন আসলো, প্রথমে ওয়ানডে সিরিজে টেন্ডুলকার আসেনি,
হরভজন খেললো। তো প্রথম টেস্টটা আমরা চিটাগাংয়ে খেলেছি, তো বৃহস্পতিবার ছিল ওই দিনটা। তো হরভজন বলছে কি তুমি তোমাদের বাসায় নিবা না তুমি আমাদের? আমি বলি হ্যাঁ নিব না মানে, ওই বলতেছে, আমি নিব না মানে আমি ওয়েট করতেছি সচিন ভাই কবে আসবে তারপরে নিব, কারণ ওয়ান ডেতে তো ছিল না। আচ্ছা ঠিক আছে। পরে আমরা চিটাগাং থেকে আসলাম ঢাকায়, আমরা সোনারগাঁ হোটেলেই ছিলাম। পরে এয়ারপোর্ট থেকে আসার সময় লবিতে আমাকে বলছে যে তুমি রুমে আইসো। পরে রুমে গেলাম, যাওয়ার পরে বলে যে কতক্ষণ লাগে তোমার বাসায় যেতে? আমি বললাম কালকে ফ্রাইডে যদি যাই 15 মিনিট লাগবে, আর যদি অন্য দিন যাই 1 ঘন্টা লাগবে। কই তাহলে কালকেই যাব, রাত 11টার সময়। পরে আমি আব্বাকে ফোন দিলাম যে আব্বা এরকম টেন্ডুলকার হরভজন ওরা আসবে। আচ্ছা ঠিক আছে। তখন আসলে এই বাসাটা পুরো কমপ্লিট হয়নি, আমরা দোতলাতে উঠছিলাম, ছাদ হয়েছিল 6 তলা, কিন্তু বাসা কমপ্লিট হয়নি। গেটটা টিনের ছিল, আর রাস্তা ইটের রাস্তা ছিল। তো ওই দিন ওদের আপনার ইন্ডিয়ান হাই কমিশনের ওদের প্রোগ্রাম ছিল রাতের বেলা। তো আমি পুরো টিমকেই ধোনি টনি সবাইকেই ইনভাইট করেছিলাম, কিন্তু যেহেতু সবাই ইন্ডিয়ান হাই কমিশনের ওইখানে যাইতে হবে, তো টেন্ডুলকার এবং হরভজন এবং তাদের কম্পিউটার অ্যানালাইসিস মুম্বাই ইন্ডিয়ান্সের ছিল, তারা 3জন বলছে যে তুমি আইসা আমাদের ওইখান থেকে নিয়ে আইসো। পরে আমি সুজন ভাই, জাভেদ ভাই, আমার কোচ ওয়াইদুল গনি স্যার, তামিম, সাকিব তাদেরও বলছি, তারাও আসছিল। তো এসে 2 ঘন্টা ছিল এই বাসাটায়। 2 ঘন্টায় যতগুলো আইটেম ছিল, বাসায় যতগুলো আইটেম করা হয়েছিল সবগুলো আইটেম সে ট্রাই করেছে এবং খেয়েছে। এবং সে আবার মিষ্টি দই সব খাচ্ছে, কারণ স্পোর্টসম্যান তো অনেক সময় দেখা যায় যে ডায়েট করে খায় না, আমি দেখি যে সব খাচ্ছে মাশাল্লাহ। পরে আমি জিজ্ঞেস করলাম সচিন ভাই, কয় যে এক সময় আমি একটা রুটি খাই সারাদিনে, আরেক সময় আমাকে যা দিবে তাই খাই, তো আজকে ওই দিনটা যে আমাকে যা দিবে তাই। আমি আলহামদুলিল্লাহ, যে খুব ভালো লাগছে যে সব। আর এতটা আন্তরিক একটা মানুষ, আমি তো কাউকে বলি নাই। আসার সময় আমাদের পুলিশের একটা গাড়ি ছিল, ওই আওয়াজ করে আসাতে এলাকার মানুষ বুঝতে পেরেছে যে কিছু একটা হচ্ছে এই বাসায়। পরে নিচে নেমে দেখি যে 200-300 মানুষ নিচে দাঁড়ায় আছে। তো তামিম আর সাকিব চলে যাবে, নিচে যেয়ে দেখে এত মানুষ, আবার দৌড়ে চলে আসছে আশরাফুল ভাই, এতগুলা মানুষ। টেন্ডুলকার নামলো, আস্তে করে সবার সাথে হাই হ্যালো বলে আস্তে করে চলে গেল আর কি, এত স্মুথলি গেল। তো অসাধারণ ওই মুহূর্তটা আমার জন্য। হরভজন বলছিল যে ইয়ার কিদার রেতে, রাস্তা ইটের ছিল তো ওই সময়। আর টেন্ডুলকার আমাকে এটা জিজ্ঞাসা করছিল যে গেট টিনের ছিল, যে কতদিন লাগবে? আমি আরও 6 মান্থ লাগবে বাসা কমপ্লিট হইতে। তো অসাধারণ মানুষ ছিল আসলে। আর আমার জন্য একটা বড় পাওয়া ছিল যে এত বড় লিজেন্ড নিজের থেকে আসতে চেয়েছেন। তো জানতো যে আমি তার ভক্ত, কারণ যেই ম্যাচে আমি 158 করেছিলাম তার সাথেই আমি কথা বলেছি, কারণ এর আগের টেস্টে আমি 60 নট আউট ছিলাম। ওই দিনও আমি কথা বলেছি যে সচিন ভাই আমার তো এরকম এরকম হয়, আমাকে সে খুব পছন্দ করতো। তখন তো শুরুতে আসলে অত হিন্দিও বলতে পারতাম না, ইংলিশও অত পারতাম না। তো ও বলতেছে তুমি বাংলায় বলো আমারে, তুমি বাংলায় বলো। আমি বাংলা বলতেছি, ও দেখি যে যেহেতু ক্রিকেটিং ওয়ার্ড তো সে বলতেছে। তো 60 নট আউট। পরে আবার চিটাগাংয়ে যেয়ে বললাম যে সচিন ভাই এখন কী হবে, আমার তো এভরি সিরিজে একটা ইনিংস ভালো হয়, পরের ইনিংসগুলো ভালো হয় না। পরে ও আবার উপদেশ দিল যে এইটা সেটা এইটা সেটা। পরে 158 নট আউট। তো অন্যরকম ওর সাথে আসলে ওই মুহূর্তগুলো আমার জীবনের সেরা মুহূর্ত। যখন আপনি শুরু করেছেন আপনি বলছেন যে তখন এই চিন্তা ভাবনাটা ছিল না যে বাংলাদেশ কোন পর্যায়ে যাবে বা আমি কোন পর্যায়ে খেলবো, এখন তো সেটা আছে। আপনি বাংলাদেশকে আসলে সর্বোচ্চ কোন পর্যায়ে পর্যন্ত দেখেন আপনার কল্পনায় বা আপনার প্রত্যাশায়? দেখেন আমাদের সময় ছিল না, কিন্তু যখন আমরা সুযোগ পেয়েছি, যেমন আমার ফার্স্ট টি20 ওয়ার্ল্ড কাপে আমার কথা আমার মনে আছে, অ্যাজ এ ক্যাপ্টেন আমি কিন্তু আমাদের সবাইকে ওই বিলিফটা দেওয়ার চেষ্টা করেছিলাম যে এই ফরম্যাটটাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আপনি যদি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে হয়, আপনি কিন্তু বেশি ম্যাচ জিততে হয় না। আপনি দেখবেন যে প্রথম রাউন্ডে 3টা, যেমন আমাদের সময় যেটা ছিল 3টা টিম ছিলাম, টপ সুপার 8-এ যেতে হলে আপনাকে 2টা বা 1টা, আমরা ফার্স্ট ম্যাচ জেতার পরে আমরা অটোমেটিক সুপার 8-এ চলে গিয়েছিলাম, কারণ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচ হেরেছিল। তো আপনি ফার্স্ট রাউন্ডে একটা ম্যাচ জিতবেন, সেকেন্ড রাউন্ডে যে 2টা গ্রুপ হবে ওইখানে 4টা ম্যাচের থেকে 3টা ম্যাচ, তাহলে 4টা ম্যাচ জিততে হবে, সেমিফাইনাল ফাইনাল 6টা ম্যাচ জিতলে কিন্তু আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।
তো ওই বিলিফটা কিন্তু ওই সময় আমি বলার চেষ্টা করেছিলাম আমাদের প্লেয়ারদের, দেখো আমাদের যে প্লেয়ার, আমরা যদি বিলিভ করি অবশ্যই 6টা ম্যাচ জেতা সম্ভব, কঠিন অনেক কিন্তু জেতা সম্ভব। তো অবশ্যই এখন যেটা আমি রিয়েলাইজ করি যে আমাদের ওই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হলে আমাদের স্ট্রাকচারটা আগে তৈরি করতে হবে। জাস্ট ওই 15-20টা প্লেয়ার দিয়ে যদি আপনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে যান তাহলে কিন্তু ব্যাড নিউজ এটা, কারণ আপনি কালচার তৈরি করেননি। আমাদের কালচারটা তৈরি করা উচিত যেন 6টা মাস সবাই ক্রিকেট খেলতে পারে, 64টা জেলায় যেন আমাদের ক্রিকেটটা হয়। যেহেতু আমি ক্রিকেটের লোক, আমি মনে করি যে প্রত্যেকটা জেলার মানুষ যেন ক্রিকেট খেলতে পারে 6টা মাস। আমাদের কিন্তু ওই সুযোগ সুবিধাটা তৈরি করেনি লাস্ট 26 বছর ধরে যে আমরা টেস্ট খেলছি। তো অবশ্যই দেখি যে বাংলাদেশ একদিন 3টা ফরম্যাটেই 1 নাম্বার টিম হবে, সেই স্বপ্ন তো সবার মধ্যেই আছে। কিন্তু ফ্যাসিলিটিসটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে অবশ্যই আমরা একদিন ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো। আপনার নিজের খেলা ইনিংসগুলোর মধ্যে আপনার সবচেয়ে পছন্দের ইনিংস কোনটা? দেখেন 3টা ফরম্যাটে আমার কাছে মনে হয় যে আমি ওয়ানডে ক্রিকেটে যদি বলেন, আমার যেমন অস্ট্রেলিয়ার সাথে জয়, এটা আমাকে আলাদা পরিচয় করিয়েছেন। ইংল্যান্ডের সাথে 94, ওইটাও আলাদা একটা, কারণ এখনও আমাকে অনেক মানুষ যখন দেখা হয় বলে যে আশরাফুল ভাই আপনার ওই 94-এর ইনিংসটা এখনও আমি ইউটিউবে দেখি, তো এটা যখন শুনি ভালো লাগে। কিন্তু আমার সেরা ইনিংস ওয়ানডেতে আমি বলবো যে 87, আপনার সাউথ আফ্রিকার সাথে তারা ওই সময় 1 নম্বর র্যাঙ্কিংয়ে ছিল। ওই ইনিংসটা আমাদের 64 ছিল। ওইখান থেকে যেভাবে ইনিংসটা বিল্ড করা উচিত, যেভাবে ফিনিশ করা উচিত, এবং সবগুলা শটস যদি চিন্তা করেন, একটা ব্যাটসম্যান এই ধরনের ক্রিকেটিং শটস খেলতে চায়, তা আমার ফেভারিট একটা ইনিংস আমি বলবো যে সাউথ আফ্রিকার সাথে। আর টেস্ট ক্রিকেটে অবশ্যই আমার ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি আছে। আপনার আমার লাস্ট যে ইনিংসটা 190-এর, ওইটা একটা আছে। 6টা টেস্ট সেঞ্চুরির মধ্যে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে 158, যেটা আমি 2004-এ এম এ আজিজ স্টেডিয়ামে করেছিলাম। ইন্ডিয়ার হরভজন, অনিল কুম্বলে, জহির খান এবং ইরফান পাঠান, এই 4টা বলার ছিলেন। তো তাদের এগেনস্টে উইকেটটা এত ইজি ছিল না, এত বড় বড় ক্র্যাক ছিল। তো তারাও প্রায় 550 রান করেছিল ওইখানে। ওই সময় আমার বয়সও 20 বছর ছিল। ওই ইনিংসটা আমি বলবো যে টেস্ট ক্রিকেটে ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস আমার। আর টি-20তে তো অবশ্যই মাত্র 2টাই 50 করেছি, কিন্তু ফাস্টেস্ট 50 ওয়ার্ল্ড ক্রিকেটে ওইটা ফাস্টেস্ট ছিল। ওয়েস্ট ইন্ডিজের সাথে 20 বলে 50 করলাম। পরে 7 দিন পরে যুবরাজ সিং 13 বলে না 12 বলে 50 করে সে হয়ে গিয়েছে 1 নাম্বার। তো 3টা ফরম্যাটে এই 3টা ইনিংস আমার খুবই ফেভারিট। আপনি যখন জাতীয় দলে এসেছেন বা আসার আগে যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপও ছিল, ওই সময়টায় আমরা খুব করে শুনতাম যে আপনি আর নাফিস ইকবাল খুব ক্লোজ ফ্রেন্ড, আপনাদের হয়তো একসময় খুব ভালো একটা উদ্বোধনী জুটি হবে বাংলাদেশ ক্রিকেটের। এখন আবার দুজন একসাথে দলের সাথে স্টাফ হিসেবে কাজ করছেন, এখনও কি ওই বন্ধুত্বটা কি ওরকমই আছে? হ্যাঁ, অবশ্যই এটা ভালো। ওই সময়টা মোহাম্মদ শরীফ, নাফিস ইকবাল এবং আমরা 3জন 3 টিমে ছিলাম ফার্স্ট ক্লাস ক্রিকেটে। আমি ঢাকা মেট্রোতে, নাফিস চিটাগাং আর মোহাম্মদ শরীফ বাংলাদেশ বিমান। এই 3জন একদিন শরীফ 5 উইকেট মারছে, একদিন নাফিস 100 মারছে, পরের দিন আমি 100 মারছি। আবার আমার অ্যাডভান্টেজটা ছিল আমি বোলিংও করতাম, তো আমি 575 রান করেছি এবং 37টা উইকেট পেয়েছিলাম। তো এইটা আমার একটা অ্যাডভান্টেজ ছিল যে আমি তাদের থেকে আগে, আমি আর শরীফ একসাথেই বাংলাদেশ টিমে ঢুকেছি। বাংলাদেশের সেকেন্ড টেস্ট খেলতে গিয়েছিল জিম্বাবুতে, সেই ট্যুরে আমরা 2জনই ছিলাম। কিন্তু বন্ধুত্বটা এখনও সেম আছে। যখন আমি জাস্ট 2টা সিরিজ কাজ করলাম, নভেম্বরে যখন ঢুকলাম, প্রচুর হেল্প করেছে নাফিস। সে যেহেতু বাংলাদেশ টিমের সাথে 5 বছর ধরে কাজ করছেন, আমাকে প্রচুর হেল্প করেছেন। আমি মনে করি যে আমাদের ওই বেসটাতে যেমন তালহা কাজ করছেন খুব চমৎকার, আফতাব কিছুদিন ভালো কাজ করে এখন আমেরিকাতে আছেন। তো আমাদের ওই আন্ডার-13, 17, 19-এর যে বেসটা ছিল, আমি মনে করি আমাদের সবগুলা প্লেয়ারই খুব ক্রিকেট নলেজটা খুব ভালো আছে আমাদের ওই টিমটার সবাই। আপনি এই মুহূর্তে ব্যাটিং কোচ হিসেবে দলের সাথে আছেন, আপনি ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যৎ লক্ষ্য কি বাংলাদেশ দলের সাথে? না, যেহেতু আমার 1 বছরের কন্ট্রাক্ট ক্রিকেট বোর্ডের সাথে আছে, তো আমি চেষ্টা করব এই একটা বছর যেন, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 2টা সিরিজেই
খুব চমৎকার ব্যাটিং করেছেন আমাদের ব্যাটসম্যানরা। টেস্ট সিরিজে তো ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছে। বাংলাদেশ ইতিহাসে যদি দেখেন যে এত ভালো ব্যাটিং আমরা 26 বছরে দেখিনি। তো এটা পুরো ক্রেডিটটা কিন্তু প্লেয়ারদের, কিন্তু আমি যে পার্ট হতে পেরেছি এটার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি। অবশ্যই আমি চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্সটা সবার সাথে আমি শেয়ার করি, তারাও এসে আমার সাথে ওই বিষয় নিয়ে আলাপ করে, এটা ভালো লাগে। এখন জাস্ট ফোকাস শুধু এই একটা বছর যেন আমাদের ব্যাটসম্যানরা তাদের কেরিয়ারের বেশ সময় কাটায়, এটাই আমার লক্ষ্য। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, নিজের ক্যারিয়ার নিয়ে? না, নিজের তো আমি যেহেতু কোচিং লাইনে এসেছি, আমার ইচ্ছাই তো টিমের সাথে থাকা এবং ইনভলভ হওয়া, ভালো কিছু আমি যেন ইনপুট দিতে পারি। এইটাই আমি যেন বাংলাদেশ টিম যেন উপরের দিকে যায় এবং সেটার সাথে যেন পার্ট হতে পারি, এটাই আমার লক্ষ্য। নিজেকে বাংলাদেশ টিমেরই হেড কোচ হিসাবে ভবিষ্যতে দেখেন নাকি আরো বড় কোনো দলের সাথে? এখনই আমি আসলে এই বিষয় নিয়ে একদম চিন্তা করছি। এখন আমি জাস্ট এইটাই ফোকাস যে আমি যেহেতু বাংলাদেশ টিমের ব্যাটিং কোচ হিসেবে 1 বছরের জন্য আছি, আমাদের ব্যাটসম্যানরা যেন, অবশ্যই আমি সবাইকেই হেল্প করার চেষ্টা করি, সব ডিপার্টমেন্টেই আমি চেষ্টা করি যে যতটুকু ইনপুট দেওয়া যায়, কিন্তু আমার মেন কাজটা হলো আমাদের ব্যাটসম্যানরা যেন তারা ভালো করে, যে সুযোগ সুবিধাটা প্রয়োজন হয় সেটাই আমি এখন করার চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ আসল ভাই, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন। আপনাকেও খুব ভালো ধন্যবাদ। লাগলো আপনার সাথে কথা বলে। দর্শক, এই ছিল আজকের ঈদ স্পেশাল প্রশ্নোত্তর। সামনে অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হব গ্রিন টিভির পর্দায়।